ওকে, আমরা একটু 1 মিনিট ওয়েট করি, বাকিরা জয়েন করে নে। আর এমনিতে তোমাদের এই ভিডিওটা লাস্ট ক্লাসে দিয়ে দেওয়া হয়েছিল, যে 1 hour 32 minutes এর একটা ভিডিও। স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে যে আমরা পড়ালেখা করতেছিলাম, স্ট্যাটিক ইলেকট্রিসিটি যে পড়তেছি, এটা তো কোন একটা মোটিভ আছে আমাদের, যে এটা নিয়ে তো শুধু শুধু পড়ালেখা করব না, তার কয়েকটা আমাদের অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, তো এই অ্যাপ্লিকেশনস গুলা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। এন্ড অ্যাপ্লিকেশন আছে এন্ড সাথে সাথে তার কতগুলা কি আছে, প্রবলেমও অ্যারাইজ করে। তো ইউজেস অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি এন্ড প্রবলেমস অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি ওই ভিডিওতে একদম ডিটেইলে ডিসকাস করা আছে। আমরা আজকের ক্লাসে ওই ভিডিও রিলেটেড একটা সামারি দিব, এন্ড কারো যদি বুঝতে কোনো প্রবলেম থেকে থাকে সো তাহলে ওগুলা নিয়ে ডিসকাস করব। ওকে, ওকে, সো তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। ফার্স্ট অফ অল, স্ট্যাটিক ইলেকট্রিসিটির ব্যাপারটা কি বলছিলাম আমরা, যে যেখানে চার্জ গুলি কি করে, আটকায় থাকে। যে নরমালি কারেন্ট ইলেকট্রিসিটি আমরা যা পড়ে আসছি, যে সার্কিটের ম্যাথ গুলা যে করে আসছি এন্ড এভরিথিং, ওখানের মধ্যে কি ছিল ব্যাপারগুলা, যে চার্জ পার্টিকেল গুলি ইজিলি কি করতে পারতো, ফ্লো করতে পারতো। কিন্তু আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটির এই টপিকটার মধ্যে আমরা যেটা ডিফাইন করছি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে কি হবে শ্রাবণ? স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে হলো চার্জ গুলো যেখানে ট্র্যাপ হয়ে থাকবে, যে এত ফ্রিলি তারা কি করতে পারবে না, মুভ করতে পারবে না, তাই না? ইয়েস স্যার। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি কতগুলো এরকম ইউজফুল কাজগুলা দেখবো। ফার্স্ট অফ অল, ইলেকট্রোস্ট্যাটিক পেইন স্প্রিং, দিস ইজ আ ভেরি 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 কমন একটা টপিক। ওকে, তোমরা আজকে মনে হয় কতজন বুকলেট আনছো, দেন এই বুকলেট অ্যাভেলেবল থাকবে, সমস্যা নাই, বাট তোমাদের 10 তারিখের মধ্যে যদি তোমরা সবাই নিয়ে আসো দেন তাহলে ভালো হয়, বিকজ উই উইল বি অ্যারেঞ্জিং বুকলেট সলভিং ক্লাস উইকলি। আমাদের 3টা তো লেকচার ক্লাস আছেই, আর একটা এক্সট্রা ক্লাস দেওয়া হবে কোয়েশ্চেন পেপার সলভিং এর জন্য। ওকে, সো তাহলে ওই জিনিসটা আমরা ডিসকাস করে দেন টাইমিংটা ফিক্স করব যে কবে দেওয়া যায়। মেইনলি আমি ওটা ফ্রাইডেতে নেই, যে ফ্রাইডেতে সুটেবল সবার ফ্রি টাইমে মিলায় দেন ওই টাইমিংটা দেই আর কি, যে কোয়েশ্চেন পেপার সলভিং এর ক্লাস। ওকে, তো এটা তোমরা সবাই বুকলেটটা কালেক্ট করার পরে দেন আমরা ওইটা ডিসকাস করে ফিক্স করব টাইম, সমস্যা নাই। তো ওই বুকলেটের মধ্যে তোমরা দেখবা যে পেইন্ট স্প্রেইং রিলেটেড অনেক অনেক কোয়েশ্চেন, সবগুলি কোয়েশ্চেন খুবই ইজি, বিকজ এটার প্রিন্সিপালটা একদম দুধ ভাত, এটা না বুঝার কোনো কিছু নাই। নরমালি কেমন ব্যাপারটা কাজ করে দেখো। ফার্স্ট অফ অল, আমরা যাকে পেইন্ট করতে চাই আমরা কি করবো, এই যে বাইসাইকেলটাকে পেইন্ট করব। ওকে, তো এই বাইসাইকেলের ফ্রেমের এখানে দেখছো, এই যে এই জায়গায় আমি ওই ডায়াগ্রামের মধ্যে যে নোটপ্যাডে আঁকছিলাম, ওই ডায়াগ্রামটা একটু কাকের ঠ্যাং বকের ঠ্যাঙের মতো হয়েছে। এখানে অনেক সুন্দর মতো আঁকা আছে, যে এখানের মধ্যে কাজটা কি দেখো, এই যে ব্ল্যাক কালার এটা দিয়ে একটা র‍্যাপ করা, এটা কি, এটা অ্যাকচুয়ালি একটা ইলেকট্রোড, যে একটা নেগেটিভ টার্মিনাল। যে মনে করো আমি যদি ব্যাটারিটা এখানে আঁকি তাহলে পরে বুঝবা তোমরা। সো এই মনে করো ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, এই হলো ব্যাটারির পজিটিভ টার্মিনাল। তো এই পজিটিভ টার্মিনালটা নিয়ে স্প্রে গান, এই যে আমাদের যেটা দিয়ে স্প্রে করব ওইটার সাথে পজিটিভ টার্মিনালটা লাগাইলাম, আর যাকে পেইন্ট করব তার সাথে কোনটা অ্যাড করলাম, নেগেটিভ টার্মিনালটা অ্যাড করলাম। ঠিক আছে, তো এই ব্যাটারি দিয়ে এরকম আমরা দুইটাকে কি করলাম, অপোজিট চার্জ দিলাম, রাইট? অপোজিট চার্জ দেওয়ার আমাদের মোটিভটা কি, এটা কেন করলাম আমরা, বিকজ অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট, তাই না? তো তাহলে আমরা চাই পেইন্টটা যেন কি করে, সুন্দর মতো যাকে পেইন্ট করতে চাই তার গায়ে যেন লেগে যায়, তাই না? তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি হচ্ছে দেখো, আমরা যখন, হ্যাঁ বলো। স্যার যদি নরমাল স্প্রে ইউজ করে তাহলে যায় না? নরমাল স্প্রে তো কিন্তু নরমাল স্প্রের ব্যাপার ওইটা ভিডিওতেও বলছিলাম, এখন একটু পরে বলবো যে নরমাল স্প্রে দিয়েও তো পেইন্ট করা যায়। তো তাহলে এটা কেন ইউজ করতেছি, বিকজ এটা এফিশিয়েন্ট। নরমাল পেইন্ট ইউজ করলে এক জায়গায় অনেক বেশি পেইন্ট পড়ে যাওয়ার আমাদের রিস্ক থাকে, যে তুমি পেইন্ট করতেছো ওখানে অলরেডি একবার রং পড়ছে, কিন্তু নরমাল স্প্রে দিয়ে আবার যখন নাকি দিবে ওইটার উপরে আবার আরেকটা লেয়ার পড়ে যাবে। তো তখন কি বেশি রং যদি পড়ে যায় ওই জিনিসটা দেখতে সুন্দর লাগে না। আমাদের ইভেন একটা পেইন্টিং দরকার হয়। ইভেন একটা পেইন্টিং মানে কি, যে থ্রু আউট দা অবজেক্ট আমরা জাস্ট একটা সিঙ্গেল লেয়ার দিব, তাহলে যেন ব্যাপারটা কি থাকে, একদম থিন থাকে, সুন্দর একটা পেইন্টিং কোটিং হয়। ঠিক আছে, এটা আমাদের এনশিওর করা যায় ইলেকট্রোস্ট্যাটিক পেইন্ট স্প্রেইং দিয়ে, বিকজ একবার তুমি যখন নাকি একটা লেয়ার বানায় ফেলবা একটা জায়গায়, তখন কি পজিটিভ আর নেগেটিভ গুলো একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে।
সো পজিটিভ আর নেগেটিভ গুলো একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিলে পরে ওই জায়গায় যে আর রংটা কি করবে না, পড়বে না। যেখানে যেখানে রং পড়ে নাই ওই জায়গাটায় অ্যাট্রাক্ট হয়ে চলে যাবে। সো তাহলে ওখানের মধ্যে কি হলো না, মাল্টিপল লেয়ারের পেইন্টিং হলো না। সো তাহলে কি ওয়েস্টেজ অফ পেইন্ট কম হইলো। তো এটা হলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার কি, অনেক টাফ কতগুলি কর্নার আছে, যে কতগুলি এরকম, এই যে মনে করো চিপা চুপায়, এই যে এরকম কতগুলি চিপা গুলা জায়গাতে নরমালি এত ইজিলি রং করা যায় না। কিন্তু তুমি যদি ইলেকট্রোস্ট্যাটিক পেইন্ট স্প্রেইং ইউজ করো তো তখন কি হবে, যেহেতু তাদের মধ্যে কি আছে, আলাদা একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে ইলেকট্রিক চার্জের জন্য, তাদের মধ্যে কি করবে, আলাদা একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। তো এর জন্য কর্নার গুলিতেও সুন্দর মতো কি হয়ে যায়, পেইন্ট হয়ে যায়। তো এগুলা হলো আমাদের ইলেকট্রোস্ট্যাটিক পেইন্ট স্প্রেইং এর অনেক বড় বড় কতগুলা কি অ্যাডভান্টেজ, যে আমাদের পেইন্ট গুলা কি হইতেছে না, ওয়েস্ট হইতেছে না। দেন টাফ কতগুলি কর্নার বা টাফ কতগুলি এজের মধ্যেও কি করা যাচ্ছে, সুন্দর মতো পেইন্ট করা যাচ্ছে। এখন এইটার আরেকটা বড় জিনিসটা কি, এই যে আমরা স্প্রে গানটাকে যে পজিটিভ চার্জ দেই, এটাতে খুবই ভালো একটা কাজ হয়। কি কাজ হয় শামস? ভিডিওতে আমরা বলছি, কি বলছি, যে পেইন্ট গুলো সব তো পজিটিভলি চার্জ, তাই না? তো এখন পজিটিভ চার্জ কি করবে, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে? পজিটিভ আর নেগেটিভ অ্যাট্রাক্ট করবে তো। পেইন্ট সবগুলাই পেইন্ট, তো তাহলে পেইন্ট সবগুলা পজিটিভলি চার্জ, তো দে উইল রিপেল ইচ আদার, তাই না? তো তাহলে স্প্রে গান থেকে যখন নাকি বের হবে পেইন্ট ড্রপলেট, প্রত্যেকটা পেইন্টের ড্রপ সবাই পজিটিভ, সো তারা কি করবে, একজন আরেকজনকে রিপেল করবে। সো হোয়াট উইল হ্যাপেন, পেইন্ট গুলা নিজের সাথে নিজে গায়ে না লেগে থেকে সুন্দর মতো ছড়ায় যাবে। সো হোয়াট হ্যাপেন, স্প্রেড আউট করবে সবগুলো। স্প্রেড আউট হয়, একটা ফাইন একটা স্প্রে বানায়, বুঝছো? সো এটা হলো আরেকটা বড় অ্যাডভান্টেজ। হ্যাঁ, এটা কাজ করার কথা বাসাতেও, কিন্তু স্প্রে গানের এগুলা, হ্যাঁ ওটা ডিপেন্ড করে যে তোমার ওই যে টার্মিনালটা যে অ্যাড করবা ওইটা কি তুমি একটা কন্ডাক্টরের গায়ে লাগাইতেছো নাকি, যে তুমি যে ডিটারজেন্ট স্প্রেটার মধ্যে যে লাগাবা ওখানের মধ্যে আমাদের ডিরেক্ট ওই ব্যাটারি থেকে যে পজিটিভ টার্মিনালটা এনে যে লাগাবা ওটা মেটাল হওয়া লাগবে, আর ওরকম টার্মিনালটার সাথে ডিরেক্ট কানেকশন থাকতে হবে। যদি মনে করো যে ইনসুলেটর হয় প্লাস্টিকের উপর লাগাও তাহলে তো কানেকশন পাবে না, এমন টাইপের আর কি নরমালি কাজ করার কথা, বুঝছো? ওকে, সো তাহলে যেই কথাটা আমরা বাইসাইকেল ফ্রেমটা যদি স্টিলের না হয়, বাইসাইকেল ফ্রেমটা আমাদের যে কোনো অবজেক্ট দিয়ে বানাইলে আমরা তার সাথে কি করতেছি, এই যে একটা টার্মিনাল অ্যাড করে দিতেছি না, বাইসাইকেলের ফ্রেমের তো নিজের কোনো চার্জ নাই, তাকে তো আমরা ব্যাটারির সাথে লাগায় চার্জ একটা দিলাম, অপোজিট চার্জ, যে আমরা পেইন্টটাকে যেই চার্জ দিতেছি যাকে পেইন্ট করব তাকে উল্টা চার্জ দিতেছি, তাহলে যেন তাদের মধ্যে অ্যাট্রাকশন কাজ করে, বুঝছো? জি স্যার। তো তাহলে এইভাবে করে মেইনলি আমাদের ইলেকট্রোস্ট্যাটিক পেইন্ট স্প্রেইংটা কাজ করে। এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই আছে? এটা একদম ইজি একটা কনসেপ্ট, কিন্তু খুবই ফ্রিকোয়েন্টলি আস্কড একটা কোয়েশ্চেন পেপারে অনেকবার পাবা আর কি, বুঝছো? সো পেইন্ট স্প্রেইং নিয়ে হোপফুলি কারো কোনো কনফিউশন নাই। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। তোমাদের ভিডিও যদি দেখে থাকো ওখানে দেখবা দুইটাতে আমি স্টার মার্ক দিয়ে রাখছি, একটা হলো পেইন্ট স্প্রেইং এরটা আর একটা হলো ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর এরটা, তাই না? যে এই দুইটা আমাদের অনেক অনেক ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন আসে এর জন্য। বাকি দুইটা যে ইনজেক্ট প্রিন্টার আর হলো ফটোকপিয়ার, তাদেরকে আমরা এক্সপ্লেন করে রাখছি ডিটেইলড ওয়েতে, কিন্তু অ্যাকচুয়ালি তাদেরকে নিয়ে এডএক্সেল নরমালি কোয়েশ্চেন করে না। যে কোয়েশ্চেন পেপারের মধ্যে ইনজেক্ট প্রিন্টার আর ফটোকপিয়ার রিলেটেড কোয়েশ্চেন পাবা না, বাট এর মানে এই না যে তোমাদের সময় পড়বে না, করতেই পারে, যেহেতু বইয়ের মধ্যে আছে, তো এর জন্য আমরা সবগুলাই পড়ে রাখবো। ওকে, তো এখন ইনজেক্ট প্রিন্টারের ব্যাপারটা কিভাবে কি কাজ করে আমরা যদি দেখি। প্রিন্টারের মেন কাজটা কি, যে কম্পিউটারের ডিসপ্লেতে তুমি কিছু একটা দেখতেছো, তুমি ওইটাকে কি করতে চাও, একটা পেপারের উপরে প্রিন্ট করতে চাও, তাই না? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে তুমি সামথিং একটা কিছু স্ক্রিনে দেখতেছো, নাও ইউ ওয়ান্ট দ্যাট টু বি প্রিন্টেড অন আ পিস অফ পেপার। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, কম্পিউটারের তো এরকম ডিসপ্লেতে সার্টেন একটা
সিকোয়েন্স আছে যে এই যে দেখো এই জিনিসটা তুমি মনে করো প্রিন্ট করবে, এই যে এই জিনিসটা তুমি এরকম প্রিন্ট করবা। তো এখন এই জায়গাটায় একটা রেক্টেঙ্গেল লাগবে, এই জায়গাটায় একটা রেক্টেঙ্গেল লাগবে, একটা জায়গায় ইয়েলো কালার, একটা জায়গায় ব্ল্যাক কালার, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কতগুলি জায়গা আছে আলাদা। ওয়ালাইকুম আসসালাম আবিদ। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো যে তোমার কম্পিউটারের থেকে ভিতরে থেকে কি আসবে, প্রিন্টার তো পিসির সাথে লাগায় রাখতে হয় তাই না, কানেকশন না দিয়ে রাখলে পরে তো সে প্রিন্টারকে সিগন্যাল দিতে পারবে না যে অ্যাকচুয়ালি কোন জায়গায় কোন কালারের প্রিন্ট, পেজের কোন পজিশনে কোন ওয়ার্ডটা লিখতে হবে। এইসব টাইপের সিগন্যাল গুলি কার কাছ থেকে আসে, সোর্সের কাছ থেকে, লাইক কম্পিউটার ও ল্যাপটপ যেটাই বলো। তো এখন এখানের মধ্যে কাজটা কি হইতেছে দেখো, এই যে ড্রপ অফ ইঙ্ক গুলা, ড্রপ অফ ইঙ্ক গুলা আমাদের সব জায়গা থেকে পড়ে না। ড্রপ অফ ইঙ্ক গুলাকে আমরা কি করি, একদম সেন্টার থেকে, যে প্রিন্টারের ভিতরে কালি ভরি না আমরা, যারা যাদের নাকি বাসায় প্রিন্টার আছে, প্রিন্টার নরমালি এরকম কালি ভরছো তোমরা, তারা তোমরা জানো যে প্রিন্টারের ওরকম কালির যেসব সিলিন্ডার গুলি থাকে, ঠিক আছে, তো ওই ট্যাঙ্ক গুলার কি ওপেনিং জাস্ট একটাই, যে একটা জায়গা থেকে কি হবে, কালি বের হবে। সো এই ইঙ্ক গুলাকে আমরা কি করে রাখি, ইঙ্ক গুলাকে আমরা একটা চার্জ দিয়ে রাখি। এখানে বলছে নেগেটিভ চার্জ দিছে, চাইলে প্রিন্টার নিজে কি করতে পারতো, পজিটিভ চার্জও দিতে পারতো নিজের ইচ্ছা মতো। ওকে, সো তাহলে এই ইঙ্কের ড্রপটাকে চার্জ দিয়ে লাভটা কি হয়, ইঙ্কের ড্রপটাকে চার্জ দিয়ে লাভ হয় যে যেহেতু সে চার্জড, সো তাকে আমরা কি করতে পারবো, ইলেকট্রিক ফোর্স দিয়ে ডানে বামে আমরা তাকে মুভ করাইতে পারবো। যদি ইঙ্ক ড্রপটা নরমাল একটা ইঙ্কের ড্রপ হইতো, যে তার যদি কোনো চার্জ না থাকতো, সো তাহলে কি তাকে আমরা ম্যানিপুলেট করতে পারতাম, তাকে কি ডানে বামে ইচ্ছা মতো সরাইতে পারতাম, তাকে কিন্তু ওরকম মনিটর করা বা কন্ট্রোল করা খুবই কষ্ট হইতো, বুঝতে পারছো। সো তাহলে নরমালি আমরা কি করি, ইঙ্কটাকে একটা চার্জ দিয়ে রাখি, তাহলে যেন কি হয়, আমরা চাই এই যে পেজটা এখানে, তো ইঙ্কটা এই দিক দিয়ে পড়তেছে, আমরা চাই ইঙ্কটা যেন এই জায়গাটায় যে পড়ে। সো হোয়াট উইল হ্যাপেন, কম্পিউটার সিগন্যাল থেকে এই সাইডে দেখো দুইটা প্লেট আছে, চার্জড প্লেট, একটা পজিটিভলি চার্জড প্লেট আর একটা নেগেটিভলি চার্জড প্লেট। সো হোয়াট হ্যাপেন্স, তারা এই ইঙ্ক ড্রপটাকে অ্যাট্রাকশন রিপালশন দিয়ে সুন্দর মতো পেজের যেই পজিশনে অ্যাকচুয়ালি ইঙ্ক ড্রপটাকে পড়া উচিত ওই পজিশনে নিয়ে তাকে ফেলে দেয়। সো তাহলে এইভাবে করে কি কাজ করতেছে, চার্জের ইউজ করতেছে। এখানের মধ্যে কি বলতেছে, এখানের মধ্যে যদি আমরা দেখি, many modern inkjet printers use inkjet to direct a fine jet of ink drops onto paper. কিভাবে করে তারা এটা, they do this by using electrostatic forces, ওই যে electric attraction repulsion যেটা। Each spot of ink is given a charge so that as it falls between a pair of deflecting plates, এই যে এই দুটাকে কি বলা হচ্ছে, ডিফ্লেক্টিং প্লেটস বলা হচ্ছে, বিকজ তারা কি করবে, ইঙ্ক ড্রপটাকে ডিফ্লেক্ট করবে ডানে বামে যেখানে দরকার। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস ডিরেক্টিভ, এই যে আমরা কি করতেছি, ওই ইঙ্ক ড্রপটাকে ডিরেকশন দেখায় দিচ্ছি যে তুমি ওই পেজের পজিশনে যে পড়ো, সরি, টু দ্য কারেক্ট পজিশন। সো কি হয়, the charges on the plates change hundreds of times each second so that each drop falls in a different position, forming pictures, words on the paper as required. So তাহলে এই যে ডিফ্লেক্টিং প্লেট গুলা, তাদের চার্জ গুলা কি হয়, কম্পিউটার সিগন্যালের থেকে তারা সিগন্যাল পেয়ে চেঞ্জ হইতে থাকে থাউজেন্ডস অফ টাইমস, দেন ইভেন্চুয়ালি তারা কি করে, ইঙ্ক ড্রপ গুলাকে একদম কারেক্ট পজিশন, একদম পিন পয়েন্ট করে যে ইঙ্কের ড্রপটাকে পেজের ওই পয়েন্টে ফেলাবে, দেন নেক্সট ইঙ্কের ড্রপটাকে আরেকটা পজিশনে ফেলাবে, এমন কাজগুলা তারা সুন্দর মতো অ্যাকমপ্লিশ করতে পারে। এই কাজটা একদম বোগাস একটা কাজ, যে নরমালি এই রিলেটেড কোনো কোয়েশ্চেনের জন্য আসে না, বুঝছো। ইঙ্কজেট প্রিন্টার রিলেটেড নরমাল কাজটা কি, ইঙ্ক ড্রপলেট পড়বে, ইঙ্ক ড্রপকে একটা চার্জ দিয়ে রাখবো, তাহলে যেন তাকে কি করতে পারি, আমরা ম্যানিপুলেট করতে পারি, দেন ডিফ্লেক্টিং প্লেট দিয়ে ডানে বামে ডিফ্লেক্ট করে 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 তাকে কি করা হয়, কারেক্ট পজিশন অন দা পেপারে ফেলানো হয়। এইটা হলো নরমালি ইঙ্কজেট প্রিন্টারের কাজ, বুঝতে পারছো। স্যার, বলো। ইঙ্কের পজিশনটা কি আমাদের চার্জটা বাড়াইয়া, মানে আমাদের চার্জের ভ্যালুটা চেঞ্জ করে আমাদের পজিশনটা চেঞ্জ করা হয়, নাকি আমাদের ডিফ্লেক্টিং
প্লেটস গুলির পজিশন ডিফ্লেক্টিং প্লেটস গুলার চার্জ চেঞ্জ করে করে পজিশন চেঞ্জ করা হয়। ইঙ্ক ড্রপ Okay, গুলো sir. সবসময় সেম চার্জ থাকে, বুঝছো? ইঙ্ক ড্রপ গুলো অলওয়েজ সেম চার্জ, আর ডিফ্লেক্টিং প্লেট গুলাকে দিয়ে আমরা কি করব, ওরকম পেজের কারেক্ট পজিশনে ফেলবো। আচ্ছা নাজা, এখানের মধ্যে দেখো, ফার্স্ট অফ অল এই তোমার একটা ইঙ্কের ড্রপ আসলো, ঠিক আছে? খেয়াল করো, এই তোমার এই ইঙ্কের ড্রপটাকে আমি কোন পজিশনে ফেলতে চাই? এই পজিশনে ফেলতে চাই। তো এখন কি করতেছি, ইঙ্কের ড্রপটা নেগেটিভলি চার্জ, তাই না? তো এখন আমি কোন দিকে ফেলতে চাইতেছি ইঙ্ক ড্রপটাকে? সে তো বরাবর নিচে পড়লে এখানে পড়ার কথা, তাই না? তাকে যদি ডিফ্লেক্ট না করতাম, ডানে বামে না সরাইতাম, সে বরাবর যেখানে অ্যারো এঁকে দিছি ওখানে পড়ার কথা। কিন্তু তাকে অ্যাকচুয়ালি কোন জায়গায় পড়তে হবে? ওই অ্যারো লেফটে নাকি রাইটে? লেফটে। অ্যারো লেফটে পড়তে হবে। আচ্ছা, তো এখন ইঙ্ক ড্রপটা হলো নেগেটিভলি চার্জ, তো তাহলে নেগেটিভলি চার্জ কোন একটা অবজেক্টকে লেফটে নেওয়ার জন্য আমাদের কি করা দরকার? লেফট সাইডে পজিটিভ টার্মিনাল দিলে আমাদের কাজ হবে, নাকি লেফট সাইডে নেগেটিভ টার্মিনাল দিলে আমাদের কাজ হবে? পজিটিভ টার্মিনাল। লেফট সাইডে পজিটিভ টার্মিনাল দিলে কাজ হবে। কেন? বিকজ ইঙ্ক ড্রপটা নেগেটিভ, সো তাহলে লেফট সাইডে যদি আমরা পজিটিভ টার্মিনাল দেই, সো তাহলে ইঙ্ক ড্রপটাকে অ্যাট্রাক্ট করে করে তাকে লেফটের দিকে নিয়ে আসবে। তো তাহলে ওই সিগন্যালটাই তারা কম্পিউটারের থেকে পেয়ে দেন কি করে, এরকম পেজের এই পজিশনে ফেলায়। এখন মনে করো পেজের যদি এই পজিশনে পড়া লাগতো, এই যে নতুন যে এখানের মধ্যে আরেকটা ব্ল্যাক কালার ড্র করছি, তো তাহলে ওইটা কি ইঙ্কের ড্রপটাকে রাইটে সরাইতে হবে নাকি লেফটে সরাইতে হবে? নতুন পজিশনটা দেখ, এই যে নতুন পজিশনটা এই যে গ্রিন কালার দিয়ে যে আঁকলাম, দেখছো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তো এখন ওইটা ইঙ্কের ড্রপটা সব সময় তো মাঝে দিয়েই পড়ে, তো এখন সে মাঝে দিয়ে পড়লে তো সে কারেক্ট পজিশন অফ দা পেপারে যে পৌঁছাইতে পারবে না। তো তাহলে কারেক্ট পজিশন অফ দা পেপারে নেওয়ার জন্য তাকে কোন সাইডে সরাইতে হবে, ডানে নাকি বামে? ডানে, রাইটে। তো তাহলে রাইটে সরাইতে হবে। সো রাইটে যদি সরানো লাগে, আমাদের ইঙ্ক ড্রপটা তো নেগেটিভলি চার্জ, সো তাহলে আমাদের রাইটে যদি সরাইতে হয়, সো তাহলে রাইটের টার্মিনালটার যে রাইট সাইডে যে ডিফ্লেক্টিং প্লেট, তার চার্জটা কি থাকা লাগবে? পজিটিভ থাকা লাগবে নাকি নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। সো তখন তারা এটাকে চেঞ্জ করে ফেলে, তখন তারা এই রাইট সাইডের টার্মিনাল থেকে পজিটিভ বানায় দিল, লেফট সাইডের টার্মিনালটাকে নেগেটিভ বানায় দিল, তাহলে যেন এই ইঙ্কের ড্রপটা স্পেসিফিক্যালি পেজের এই পজিশনেই পড়ে। বুঝতে পারছো ব্যাপারটা কি বললাম? ভাইয়া এটা কি প্রিন্টারই চেঞ্জ করে ফেলে? হ্যাঁ, প্রিন্টার কম্পিউটারের থেকে সিগন্যাল পায় না, সে নিজে থেকেই এটা অটো চেঞ্জ করে ফেলে ডিফ্লেক্টিং প্লেটের চার্জ গুলা, কখন পজিটিভ কোন সাইডে হওয়া লাগবে, কখন নেগেটিভ কোন সাইডে হওয়া লাগবে, কতটুকু পজিটিভ হইতে হবে, কতটুকু নেগেটিভ হইতে হবে, এগুলো সব কম্পিউটারের থেকেই সিগন্যাল পায়। বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ, যদি ইঙ্ক ড্রপটাকে এক্স্যাক্টলি সেন্টারে পড়া লাগে, সো তখন ডিফ্লেক্টিং প্লেট গুলাকে কোনো চার্জ দিবে না, তাহলে যেন ইঙ্ক ড্রপটা সুন্দর মতো একদম সেন্টারে যেয়ে পড়তে পারে। বুঝছো আজমাইন? হ্যাঁ। ওকে, সো তাহলে এইটা গেল আমাদের ইঙ্কজেট প্রিন্টারের ডিসকাশন। এরপরে আমাদের ফটোকপিয়ার, এইটার ওয়ার্কিং প্রিন্সিপালটা খুব ইন্টারেস্টিং। ফটোকপিয়ার কিভাবে করে কাজ করে? ফটোকপি তোমরা সবাই করতে দেখছো, ইহাবে যে ফটোকপি মেশিন আছে ওখানের মধ্যে, প্লাস অন্য ফটোকপির দোকানের মধ্যে। এখানের মধ্যে ব্যাপারগুলা কি হয়, খুবই মজার একটা কাজ। ফার্স্ট অফ অল, ফটোকপিয়ারের ভিতরে বুঝছো একটা ড্রাম থাকে, ঠিক আছে? কি দিয়ে বানানো? একটা সার্টেন এলিমেন্ট আছে, নাম হলো তার সেলেনিয়াম। বুঝছো? সেলেনিয়াম নামের একটা এলিমেন্ট দিয়ে কি করা হয়, এই ড্রামের সারফেসটা পুরাটাকে সেলেনিয়াম নামের এই এলিমেন্ট দিয়ে বানানো হয়। কেন? বিকজ সেলেনিয়ামের একটা স্পেশাল প্রপার্টি আছে। কি প্রপার্টি? যে সেলেনিয়ামের যদি কোনো চার্জ থাকে, বুঝছো, মনে করো সেলেনিয়াম হলো চার্জ, তুমি তার উপরে যদি কি করো, লাইট এমিট করো, তো তখন সেলেনিয়াম কি হয়ে যাবে, ডিসচার্জ হয়ে যাবে। এটা হলো তার একটা প্রপার্টি। কি হয়, সে ইনিশিয়ালি চার্জড আছে,
তার উপরে যেখানে যেখানে লাইট পড়বে তার ওই জায়গাগুলার চার্জ গুলা কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, ওই জায়গার চার্জ গুলা ডিসচার্জ হয়ে যায়। এটা অনেক মজার একটা ব্যাপার দিয়ে হয়, যেটা আমরা এএস এ শিখবো। ফটো ইলেকট্রিক ইফেক্ট নামের একটা ব্যাপার আছে, ঠিক আছে? ফটো ইলেকট্রিক ইফেক্টের নামের একটা ফেনোমেনন হয়, যেটার জন্য এমন টাইপের বিহেভিয়ার শো করে সেলেনিয়াম। আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে এখন ডিসকাস করব না, আমরা জাস্ট একটা ফটোকপিয়ার নরমালি কিভাবে করে কাজ করে ওই ব্যাপারটা নিয়ে দেখবো, ঠিক আছে? তো ব্যাপারটা কেমন খেয়াল করো। এই হলো তোমার সেলেনিয়াম দিয়ে বানানো ড্রাম। তো সেলেনিয়াম দিয়ে বানানো ড্রাম পুরাটা ইনিশিয়ালি কি করা, ফটোকপিয়ার কি ইলেকট্রিসিটি ছাড়া চলে? ইলেকট্রিসিটি ছাড়া তো চলবে না। তো তাহলে ইলেকট্রিসিটি যখন নাকি কানেক্ট করা হয়, যে ফটোকপিয়ারের সুইচ যখন নাকি অন করা হয়, তখন কি থাকে, ড্রামটা পুরাটা চার্জ থাকে, ঠিক আছে? তো তার মানে কি শুরুতে পুরাটা ড্রাম হলো চার্জ। এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, আছে? আচ্ছা, এখন এখানের মধ্যে কাজটা কি হয় দেখো। তোমরা ফটোকপি মেশিনের মধ্যে ফটোকপি করতে দেখছো সবাই, কি করা হয়, এই যে ফটোকপি মেশিনের উপরের সারফেসের এখানে মনে করো যে জিনিসটাকে ফটোকপি করব ওই পেজটাকে উল্টায় রাখা হয় নাকি? যে পেজটাকে ফটোকপি করব ওই পেজটাকে এরকম উল্টায় রাখা হয়েছে। সো তার মানে মনে করো পেজের মধ্যে এরকম টি শেপ একটা প্রিন্ট করতে চাইতেছি, এই যে টি কালার শেপ, ব্ল্যাক কালার দিয়ে এরকম একটা টি লিখা। ওকে, এখন কি হয়, এটাকে যখন নাকি ওরকম উল্টা করে রাখছি, তোমরা দেখো যে ফটোকপিয়ারের ওখানে যখন নাকি কমান্ড দেওয়া হয় তখন যে একটা লাইট আসে ফটোকপিয়ার মেশিনের নিচে দিয়ে, ওরকম একটা লাইট দেখা যায়। সো লাইটটা খুবই খুবই ভাইটাল একটা কাজ করে। কি ভাইটাল কাজ করে ওই জিনিসটা বলতেছি। সো এই হলো অবস্থা, দেখো কি হয়। ড্রামটাকে আর একটু বড় করে রাখি। তো এই হলো নিচে ড্রামটা শুরুতে কি আছে, চার্জড আছে, তাই না? ড্রামটা শুরুতে এরকম চার্জড আছে। ড্রামটাকে একটু বাঁকা এরকম আঁকি। ড্রামটা শুরুতে পুরাটা চার্জড। ওকে, এখন এখানের মধ্যে কি হয়, নিচে থেকে যখন নাকি ফটোকপিয়ার অন করা হয়, এখান থেকে লাইট এমিট করে, লাইট যায়। সো লাইট প্রথমে কি করা হলো, উপরে শো করা হইলো। তো উপরে আমাদের একটা গ্লাসের উপরে রাখে না ফটোকপিয়ারের ওখানে কি থাকে, যে আমরা যে পেজটা যে উল্টা করে রাখি একটা গ্লাসের উপরে ওরকম উল্টা করে রাখে, তাই না? ইহাব খোলা থাকলে আমরা নরমালি ফটোকপিয়ার মেশিনের ওখানে নিয়ে তোমাদেরকে এটা দেখাইতে পারতাম। এখন এখানের জন্য তোমাদের মেমোরি একটু ইউজ করা লাগবে। যে কি কাজ এখানের মধ্যে কি করা হইতেছে, যে পেজটাকে বা যে লেখাটাকে আমরা ফটোকপি করতে চাইতেছি ওই পেজটাকে তো আমরা উল্টা এরকম রাখি, দেন কি হয়, ওরকম একটা লাইট যায়। তো লাইটটা কি করবে বলতো, যেখানে যেখানে লেখা আছে, হ্যাঁ, যেখানে যেখানে ইঙ্ক আছে আর কি, ওই জায়গাটায় কি রিফ্লেকশন ভালো মতো পাবে, নাকি যে জায়গাটায় কোনো লেখা নাই একদম খালি জায়গা ওখানে থেকে ভালো রিফ্লেকশন আসবে? রিফ্লেকশন মানে তো বুঝতেছো যে তোমরা এইটা থাকতে সময় দেখছিলা না যে রিফ্লেকশনটা কি, কোন একটা সারফেসে লাইট দিয়ে যখন নাকি আবার এরকম ফেরত আসে, তাই না? ইয়েস ভাইয়া। দেন ওখানে মধ্যে আরো পড়ছিলা কি, ব্ল্যাক কালার আর হোয়াইট কালার বা শাইনি। ব্ল্যাক কালার কি, গুড অ্যাবজর্বার, মানে ব্যাড রিফ্লেক্টর, তাই না? আর হোয়াইট Yes, কালার হলো ভাইয়া। গুড রিফ্লেক্টর, মানে ব্যাড অ্যাবজর্বার, এরকম টাইপের ব্যাপার। এগুলো আমরা এনার্জি চ্যাপ্টারে আবার পড়বো। এটা জাস্ট আমি এখন এখানের মধ্যে কেন বলতেছি, বিকজ এটা আমাদের বুঝার জন্য লাগবে যে আমরা কি করি, লাইট এরকম এমিট করে, বুঝছো? তো এখন দেখো পেজের কিন্তু পুরাটা জায়গা সাদা, তাই না? জাস্ট টি লেখাটা বাদে বাকি পুরাটা জায়গা কি এমটি। তো ওখানে থেকে কি করবে নিদিতা, পেজের যে বাকি জায়গাটুকু খালি ওখানে থেকে সুন্দর মতো রিফ্লেকশন আসবে। কিন্তু যেখানে যেখানে কালি দিয়ে লেখা আছে ওখানে থেকে কি রিফ্লেকশন আসবে, নাকি ওখানে লাইটটাকে অ্যাবজর্ব করে ফেলবে? লাইট অ্যাবজর্ব করবে। সো তাহলে যেখানে যেখানে লেখা আছে ওখানে থেকে রিফ্লেকশন ফেরত আসবে না, মানে লাইট আসবে না। যেখানে লেখা নাই ওখান থেকে শুধু লাইট ফেরত আসবে। সো তারা বুদ্ধি করে এরকম একটা জিনিস করলো, এই লাইট গেল, দেন
এই লাইটের রিফ্লেকশন ফেরত আসছে। তো এখন রিফ্লেকশন কোন কোন জায়গায় ফেরত আসছে, যেখানে যেখানে লেখা নাই ওই জায়গাগুলোতে। তো এখন দেখো কি হয়, সরি, তো এখানের মধ্যে এমন টাইপের কাজ হয়। কি কাজ? ধর এই রেজাল্টটা এত এই যে ড্রামের সব জায়গা থেকে চার্জ গুলা চলে যায়, শুধু কোন জায়গাটায় চার্জ থেকে যায়, যেখানে রিফ্লেকশন আসে নাই, যে যেখানে কোনো লাইট পড়ে নাই ওই জায়গাটায় কি করবে, এই যে আমি গ্রিন কালার দিয়ে এরকম মার্ক করে দেই যে এই জায়গাটায় টি শেপের এরকম একটা জায়গায় কি আসে নাই, কোন রিফ্লেকশন আসছে শ্রাবণ? নো স্যার। টি শেপের এখানে রিফ্লেকশন আসে নাই কেন? বিকজ এটা তো আমাদের কালি দিয়ে লেখা, তাই না? তো কালি তো আমাদের ব্ল্যাক কালার বা ওরকম সলিড কোন একটা কালার দিয়ে আঁকা, তো তার মানে এর জন্য কি হয়, ওখানে লাইটটা রিফ্লেক্ট করে না। তো এই যে এখানের মধ্যে তোমরা দেখতে পাইতেছো, তোমাদের পিডিএফ ফর্ম যদি বইটা থাকে তো তাহলে এখানের মধ্যে সুন্দর মতো দেখা যায় যে এই জায়গাটায় কি হয়েছে, প্রথমে ড্রামটা পুরাটা চার্জ ছিল, দেন কি হয়, ইমেজ অফ দ্য অবজেক্ট টু বি কপিড ইজ ফর্মড হিয়ার। কিভাবে? চার্জ স্টেজ অনলি ওয়্যার দ্য ইমেজ ইজ ডার্ক, যে যেখানে যেখানে লেখা আছে, যে যেখানে যেখানে ডার্ক কালার দিয়ে লেখা ওই জায়গাতে শুধু কি করবে, চার্জটা থেকে যাবে। তো তাহলে এই যে এই জায়গাটায় শুধু চার্জটা কি করছে, রিমেইনিং আছে, বাকিটুকু ড্রাম কি হয়ে গেছে, ডিসচার্জ হয়ে গেছে। এটা কি বুঝতে পারতেছো সবাই কি বললাম? यस भैया। ওকে, সো এখন এখানের মধ্যে কি করা হয়, টোনার ঢালা হয়। টোনারটা কি? টোনার হলো কার্বন পাউডার, বুঝছো? তো তাহলে এরকম টোনার ঢালা হয়। মনে আছে আমরা যে এই স্মল পিস অফ পেপারের এই যে এক্সপেরিমেন্টের কথাটা বলছিলাম, এখানের মধ্যে কি হইতো, আমরা একটা অবজেক্টকে চার্জ করছি, আর একটা অবজেক্ট নিউট্রাল আছে, কিন্তু তাইলে পরেও নিউট্রাল অবজেক্টের মধ্যে কি করা হয়, চার্জ ইনডিউস করা হয়, তাই না? সো এখানের মধ্যেও সেম টাইপের একটা ব্যাপার, যে ড্রামের কোন কোন জায়গাগুলোতে চার্জ রিমেইনিং আছে, যে যে জায়গাগুলিতে লেখা ছিল ওই ওই জায়গাগুলোতে রিফ্লেকশন ফেরত আসে নাই, সো তাহলে ওই জায়গাগুলিতে কি থাকবে, দ্য চার্জ উইল রিমেইন। তো এখন কি হয়, টোনার যখন নাকি ঢালা হয়, যে টোনার একদম পুরো ড্রামের উপরে ছিটায় মারে, বুঝছো? মেশিনের ভিতর থেকে টোনার ওরকম কি করা হয়, ড্রামের উপরে ছিটায় মারছে। তো এখন টোনারটা ড্রামের কোন কোন জায়গায় লেগে থাকবে বলতো? যেখানে যেখানে চার্জ আছে ওই জায়গাগুলিতে টোনার গুলা যে কি করবে, লেগে থাকবে। তো তখন টোনার গুলো ওরকম জায়গায় যে লেগে থাকে, যে টোনার ড্রপস অনটু দ্য ড্রাম এন্ড স্টিকস টু চার্জড এরিয়াস। তো তাহলে টোনার গুলি যে কোন জায়গায় আটকায় থাকে, ড্রামের যে যে জায়গাগুলিতে চার্জ আছে ওই জায়গাগুলিতে টোনার আটকায় থাকে। ওকে, ঠিক আছে, ভালো কথা। তো এখন কি করা হয়, আমরা যে সাদা পেজে ফটোকপিটা করতে চাই, তো সাদা পেজটাকে সাইড থেকে নেয়, সাইড থেকে নেওয়ার পরে সাদা পেজটাকে ওই ড্রামের অ্যারাউন্ডে এরকম রোল করে রাখে। এই যে পেপার ইজ প্রেসড এগেইনস্ট টোনার ইমেজ টু গিভ ইমেজ অন দ্য পেপার। যে তখন কি করা হয়, যে তোমার পেপারটা ড্রামের এগেইনস্টে ওরকম ঘষা দিয়ে, ড্রামের এগেইনস্টে ওরকম চাপ দিয়ে কি করা হয়, ড্রামের উপরে যে টোনার গুলা লেগেছিল ওই টোনার গুলাকে এখন কার উপরে ট্রান্সফার করে দিল, পেপারের উপরে ট্রান্সফার করে দিচ্ছে। এখন তোমরা মনে আছে যে যদি ফটোকপি ফ্রেশ ফ্রেশ ফটোকপি পেপার পাইতা, তখন কি হতো, পেপার গুলো অনেক গরম থাকতো না? তো পেপার তো গুলো অ্যাকচুয়ালি গরম থাকতো কেন? বিকজ এই যে টোনারটা যে পেপারের উপরে পড়লো, বুঝছো, তো তখন পেপারের উপরে টোনারটা তখন পার্মানেন্ট হয় না। তো পার্মানেন্ট বানানোর জন্য কি করে, ফটোকপিয়ারের ভিতরে লাইট দিয়ে ওইটার উপরে কি করা হয়, হিট দেওয়া হয়। তো তাহলে পেপারটাকে হিট করলে পরে তখন টোনারটা কি হয়ে যায়, পার্মানেন্টলি পেপারের উপরে লেগে যায়। যে এরকম, যে পেপার ইজ হিটেড টু মেল্ট দ্য টোনার ইমেজ, দিস ফর্মস আ পার্মানেন্ট ইমেজ অন দ্য পেপার। তো তাহলে ব্যাপারটা কি, তারা এক্সপ্লেনেশনটা কি বলছে আমরা আরেকবার দেখি। এখানের মধ্যে কাজটা, positive charges are spread on a turning drum whose surface is covered with a metal called selenium. তো তাহলে ওই যে সেলেনিয়াম দিয়ে বানানো এমন একটা ড্রামের উপরে কি করা হয়েছে, পজিটিভ চার্জ দেওয়া হয়েছে। তো এখন কি হয়, a bright light is shown onto the paper to be copied, যে যেই পেপারটাকে কপি করব তার উপরে লাইট শো করা হইলো।
তো এখন the white parts of the paper reflect light onto the drum, তো তাহলে পেপারের যেই যেই জায়গাগুলিতে কোনো লেখা নাই ওই জায়গাগুলা থেকে রিফ্লেকশন কি করলো, ড্রামের উপরে ফেরত আসলো। কিন্তু ডার্ক পার্ট যেখানে যেখানে পেজের উপরে লেখা আছে ওখান থেকে রিফ্লেকশন ফেরত আসে না। তো তাহলে এই যে the dark or printed parts do not, so what happens, so তাহলে in those areas where the light is reflected onto the drum the selenium loses its charge, so তাহলে যেই যেই জায়গাগুলোতে লাইট রিফ্লেক্ট হয়ে ফেরত আসছে ওই জায়গাগুলিতে চার্জগুলি কি হয়ে যায়, ডিসচার্জ হয়ে যায়। কিন্তু যেখানে লাইটগুলা রিফ্লেকশন করে নাই ওখানে চার্জগুলা কি থাকবে, থেকে যাবে আর কি। সো তাহলে বাট where no light is reflected onto the drum the charge remains, সো যেই জায়গাগুলিতে চার্জ থেকে গেছে ওখানে মধ্যে কি করা হয়, কার্বন পাউডার ছিটায় দেওয়া হয়। সো তাহলে এই যে negatively charged carbon powder called toner is blown across the drum and sticks to the just those parts, কোন পার্ট গুলাতে শুধু লাগবে, যেখানে যেখানে ড্রামটা চার্জ। কোন জায়গাগুলিতে ড্রামটা চার্জ, যেখানে যেখানে রিফ্লেকশন ফেরত আসে নাই। কেন ওই জায়গাগুলিতে রিফ্লেকশন ফেরত আসে নাই, বিকজ ওখানে মধ্যে ডার্ক কালার দিয়ে লেখা আছে। সো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের সিকোয়েন্স ওয়াইজ, এগুলা কিন্তু বুঝতে পারতে হবে আর কি। ওকে, সো এখন কি হচ্ছে, a sheet of paper is now pressed against the drum, তো ড্রামের উপরে যে টোনার ইমেজটা লাগানো ছিল ওটা এখন কি করলাম, সাদা পেজে ট্রান্সফার করে দিলাম। and picks up the pattern of the carbon powder, তো তাহলে সাদা পেজের মধ্যে কার্বন পাউডারের প্যাটার্নটা কি হয়ে গেল, চলে আসলো। দেন ওইটাকে পার্মানেন্ট করার জন্য কি করা হয়, হিটার দিয়ে হিট করে ওই লেখাটাকে পার্মানেন্ট বানায় দেওয়া হয়। the powder is then fixed in place by a heater। তো সবাইকে বুঝতে পারছো ফটোকপিয়ারের ওয়ার্কিং প্রিন্সিপাল কেমন? यस भैया। ওকে, সো তাহলে এটা গেল আমাদের ফটোকপিয়ারের ওয়ার্কিং প্রিন্সিপাল। এটা নরমালি এত বেশি কোশ্চেন তোমরা পাবা না। হ্যাঁ বলো, স্টেপ একটু বুঝিয়ে দিবেন। বুঝি না, আরেকবার বলো। এই ফটোকপিয়ারের ফার্স্ট তিনটে স্টেপ আবার একটু কষ্ট করে বুঝিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, এখানের মধ্যে দেখো ফার্স্টে কি হয়, প্রথমে একটা ড্রাম থাকে, ড্রামটা হলো তোমার সেলেনিয়াম দিয়ে বানানো। এই সেলেনিয়াম দিয়ে বানানোর একটা রিজন হলো তার একটা প্রপার্টি আছে যে কি, তার উপরে সে চার্জড আছে। এখন তার ওই জায়গায় যদি কি করা হয়, লাইট শো করা হয়, তো তখন ওই জায়গার তার চার্জগুলি কি হয়ে যায়, ডিসচার্জ হয়ে যায়। তো তখন এই যে কি করলাম, সেলেনিয়াম দিয়ে বানানো এমন একটা ড্রামকে চার্জ বানাইলাম। তো এটা হলো ফার্স্ট স্টেপ, বুঝছো? ড্রামটাকে প্রথমে চার্জ করা হইলো। এখন কি করি, যেই পেপারটাকে প্রিন্ট করতে চাই তার উপরে লাইট মারি। তো তার উপরে লাইট মারলে কি হবে, তা যেই পেজটাকে ফটোকপি করতে চাই তার উপরে লাইট দিলাম, তো ওই পেজের যে হোয়াইট স্পেস গুলি থাকবে, যে সাদা বা খালি জায়গাগুলি থাকবে, ওখানে কি কোনো লেখা আছে? ওখানে তো কোনো লেখা নাই। তো ওখানে থেকে রিফ্লেকশন কি হবে, ভালো মতো ফেরত আসবে না লাইটের। যে সাদা সারফেস থেকে লাইটটা অনেক সুন্দর মতো রিফ্লেক্ট করে, তাই না? তো তাহলে ওখানে থেকে লাইটটা রিফ্লেক্ট করলো, তো ওই সাদা পার্ট গুলা যেখানে যেখানে আছে ওখান থেকে লাইটটা রিফ্লেক্ট করে ফেরত আসলো। তো তাহলে ওই জায়গাগুলিতে কি হয়ে গেল, সেলেনিয়াম দিয়ে বানানো ড্রামটা ডিসচার্জ হয়ে গেল। কিন্তু যেখানে যেখানে পেজের উপরে লেখা আছে ওখানে কি রিফ্লেকশন ভালো মতো হবে নাকি হবে না? যেখানে যেখানে পেজে লেখা আছে ওখানে ভালো মতো রিফ্লেকশন হবে না। তো তাহলে ওই জায়গাগুলিতে কি হবে, ড্রামটা ওই জায়গাটাতে চার্জ থেকে যাবে, বুঝছো? তো ড্রামের কোন জায়গাগুলিতে চার্জ থেকে আছে, যা যেই যেই জায়গাগুলিতে লেখা আছে ওই জায়গাগুলিতে চার্জগুলি রিমেইনিং অবস্থায় আছে। এখন কি করব আমরা, এখন আমরা কার্বন পাউডার ছিটায় মারে দেই। ওই ড্রামের উপরে কার্বন পাউডার এরকম ছিটিয়ে মারলাম। এখন কি হবে, কার্বন পাউডার গুলি যেখানে যেখানে ড্রামের চার্জ আছে ওই জায়গাগুলিতে শুধু স্টিক করবে, আর যেখানে কোনো চার্জ নাই ওখানে কার্বন পাউডার গুলি স্টিক করবে না, কার্বন পাউডার গুলি ওখান থেকে ঝরে পড়ে যাবে। সো যেখানে যেখানে চার্জ আছে ওখানে কি হইলো, এখন কার্বন পাউডার দিয়ে বানানো একটা ইমেজ ফর্ম হইলো নাকি? তখন ওই কার্বন পাউডারের ইমেজটাকে আমরা একটা সাদা পেজের মধ্যে নিয়ে আসি, যে ড্রামের এগেইনস্টে সাদা পেপারটাকে পেঁচায়, তখন সাদা পেপারের উপরে ইমেজটাকে ট্রান্সফার করে দেই। এরপরে কি হবে,
ইমেজটাকে পার্মানেন্ট করার জন্য তাকে মেল্ট করে ফেলি। বুঝতে পারছো? জি ভাইয়া। Okay. Now the last use of static electricity, electrostatic precipitator. এরকম অনেকজনই সায়েন্স প্রজেক্টে, সায়েন্স ফেয়ারের এরকম ইয়েতে অনেকজনই এমন প্রেসিপিটেটর এইসব বানানোর কথা পিচ্ছিকালে, যদি তোমরা সায়েন্স ফেয়ার এইসবে যেয়ে থাকো, তোমরা নিজেরা না বানাইলেও তোমাদের অন্য সিনিয়রদেরকে আর অন্য ক্লাসমেটদেরকে দেখার কথা এইসব জিনিস বানাইতে। এটা অ্যাকচুয়ালি কি করে, যে তোমরা দেখো না অনেক বড় বড় মিল, অনেক বড় বড় যেসব ইন্ডাস্ট্রি গুলি থাকে ওখানের মধ্যে কি করা হয়, তারা অনেক কিছু এরকম বার্ন করে দেন, অনেক উঁচা উঁচা চিমনি দিয়ে দেখো না স্মোক বের হয়। তো এই স্মোক গুলার মধ্যে কি থাকে, অনেক ডাস্ট পার্টিকেল থাকে, যেগুলি কি করবে, যদি আমরা ব্রিদিং এ তাদেরকে ইনহেল করি তো তখন আমাদের সাফোকেশন করাইতে পারে। বুঝছো? তো এইসব ডাস্ট পার্টিকেল গুলাকে তো অ্যাটমসফিয়ারে কি করতে দেওয়া যাবে না, ডাস্ট পার্টিকেল গুলাকে অ্যাটমসফিয়ারে রিলিজ হইতে দেওয়া যাবে না বা এক্সপোজ হইতে দেওয়া যাবে না। তো আমরা কি করব, চিমনি থেকে যখন নাকি এই স্মোক আর ডাস্ট পার্টিকেল বের হইতে নিবে তো তখন আমরা কি করব, শুধু স্মোকটাকে বের হইতে দিব, ডাস্ট পার্টিকেল গুলাকে কি করে ফেলবো, আটকায় ফেলবো, তাহলে যেন ডাস্ট পার্টিকেল গুলি কি করতে না পারে, এয়ারে যে এয়ারটাকে পলিউট করতে না পারে। ওকে, সো তাহলে ওইভাবেই আমাদের ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটরটা কাজ করে। কেমন টাইপের কাজ আমরা যদি দেখি, কি বলতেছে, many heavy industrial plants such as steel making furnaces and coal-fired power stations produce large quantities of smoke. This smoke carries small particles of ash and dust into the environment. এই যে dust যেটা নিয়ে আসে এটা হলো খুবই বাজে সমস্যা, causing health problems and damage to buildings. So এখানের মধ্যে one way of removing them, the one way of removing these pollutants from the smoke is to use electrostatic precipitator. তো তাহলে এটা ইউজ করে আমাদের কি করা পসিবল, ডাস্ট পার্টিকেল কে অ্যাটমসফিয়ারে এসকেপ করা থেকে আটকানো পসিবল। তো আমরা এটা কিভাবে করি ওই জিনিসটা এখানের মধ্যে এক্সপ্লেন করা আছে, কিন্তু আমাদের এই মিটিং এর আর 1 মিনিটের মতো বাকি, আর এরপরে আবার আজান দিয়ে দিবে। সো তাহলে তোমরা সবাই একটা কাজ করবা, 6:50 তে সবাই আবার ক্লাস রিজয়েন দিবা। 6:50 তে আমরা এইটা এন্ড দেন প্রবলেমস উইথ স্ট্যাটিক ইলেকট্রিসিটি এইসব ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? ওকে, সো তাহলে আমরা আবার শুরু করি। তো এখানের মধ্যে আমরা যে জিনিসটা ব্রেকের আগে বলতেছিলাম যে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটররা কি করে, তারা ওইরকম ডাস্ট পার্টিকেল গুলাকে স্মোকের সাথে অ্যাটমসফিয়ারে এসকেপ করা থেকে আটকায়। এখন এটা কিভাবে করে ব্যাপারটা খুবই সিম্পল। আমরা এখানের মধ্যে যদি দেখি ব্যাপারটা খেয়াল করো, আমরা প্রত্যেকটা জিনিসের একটা কথা বলছিলাম মনে আছে, যে কোনো চার্জড পার্টিকেল সে কি হইতে চায়, যে কোনো চার্জ পার্টিকেল সে অলওয়েজ ডিসচার্জ হইতে চায়, তাই না? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি হবে, যে আমরা ফার্স্টে কোলটা যে বার্ন করব, তো তখন কোলটাকে বার্ন করলে পরে কি হবে, তার সাথে অ্যাশ এন্ড ডাস্ট পার্টিকেল এগুলা জেনারেট হবে। বুঝছো? তো তাহলে এই যে কোলের সাথে যে কোলটাকে বার্ন করলে পরে তখন কি হয়, এই যে অ্যাশ এন্ড ডাস্ট পার্টিকেল এগুলা কি হইতেছে, উপরে উঠতেছে। যদি আমরা উপরে কোনো ফিল্টার না লাগাই, যে উপরে যদি আমরা কোনো কিছু আটকানোর জন্য চেষ্টা না করি, তো তখন কি হবে, এই অ্যাশ আর ডাস্ট পার্টিকেল গুলা ডিরেক্টলি অ্যাটমসফিয়ারে চলে যাবে, তো তখন আমাদের এয়ারটা পলিউট হয়ে যাবে। কিন্তু আমরা তো এটা চাচ্ছি না যে এয়ারটা যেন পলিউট না হয়। তো এর জন্য আমরা কি করি দেখো, এই যে একটা মেশ অফ ওয়্যার, তাই মেশ অফ ওয়্যারটা এটা কি করা হয়, মেশ অফ ওয়্যারটা অনেক অনেক হাই নেগেটিভ একটা টার্মিনালের সাথে লাগানো, যে -50,000 ভোল্টস। বুঝছো? কি করছি আমরা, এরকম একটা মেশ অফ ওয়্যার যে -50,000 ভোল্ট এমন হাই ভোল্টেজে কানেক্ট করে দিছে। সো তখন কি হবে, এই মেশ অফ ওয়্যারের ভিতর দিয়ে যেই পাস করতে নিবে, হ্যাঁ, যে মেশ অফ ওয়্যারের ভিতর দিয়ে যেই পাস করতে নিবে সে কি হয়ে যাবে, চার্জড আপ হয়ে যাবে। কেমন চার্জ, মেশ অফ ওয়্যারটা যেহেতু নেগেটিভ, সো তাহলে ওই যারা পাস করবে তার সাথে কন্ট্যাক্টে আসবে তারাও কি হয়ে যাবে, নেগেটিভলি চার্জড হয়ে যাবে। তো তাহলে এই জিনিসটা এখানের মধ্যে হচ্ছে। কাজটা কি দেখো, ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে আমরা এরকম
কোলটাকে বার্ন করতেছি, কোলটাকে বার্ন করলে পরে কি হবে? ফার্স্টে আমরা যখন নাকি কোলটাকে বার্ন করলাম, ইট উইল প্রডিউস অ্যাশ এন্ড ডাস্ট পার্টিকেল। তো শুরুতে অ্যাশ এন্ড ডাস্ট পার্টিকেল গুলা হলো নিউট্রাল, তো আমরা উপরে যদি কিছু না করি তো তখন এগুলা এসকেপ করে ফেলবে, যেটা আমরা চাই না। তো এটার জন্য আমরা কি করলাম, উপরে মেশ অফ ওয়্যার অ্যাড করলাম, যেটা কি -50,000 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড। সো হোয়াট হ্যাপেন্স, এই স্মোক এন্ড ডাস্ট পার্টিকেল তার ভিতর দিয়ে যাইতে সময় তারাও চার্জড হয়ে যায়, যে নেগেটিভলি চার্জড অ্যাশ এন্ড ডাস্ট পার্টিকেল। সো তাহলে অ্যাশ আর ডাস্ট পার্টিকেল গুলা কি হয়ে গেল, অ্যাশ আর ডাস্ট পার্টিকেল গুলা নেগেটিভ চার্জ হয়ে গেল। সো তাহলে তখন কি হয়ে গেছে, তারা এই মাঝে দিয়ে এই জায়গায় তারা কি, দে আর নেগেটিভলি চার্জ। কিন্তু আমরা বারবার করে একটা কথা বলছি যে যে কোনো অবজেক্ট যে নাকি চার্জ, সে কি হইতে চায়, ডিসচার্জ হইতে চায়। ঠিক আছে, যে কোনো অবজেক্ট যে নাকি চার্জ, সে কি হইতে চায়, ইট ওয়ান্টস টু গেট ডিসচার্জ, মানে আর্থিং হইতে চায়। ওকে, আর্থিং হওয়া মানে কি, ডিসচার্জ হওয়া। ঠিক আছে, যে কোনো চার্জ পার্টিকেল যে চার্জ গুলি আটকায় থাকে তারা কি হইতে চায়, দে ওয়ান্ট টু বিকাম আর্থেড অর দে ওয়ান্ট টু বিকাম ডিসচার্জড। ওকে, সো তাহলে এই যে নেগেটিভলি চার্জ আমরা ডাস্ট পার্টিকেল গুলাকে বানাইলাম, তারা কি চাবে, they will want to get discharged. So এই জিনিসটাই আমরা অ্যাডভান্টেজটা নিছি, আমরা বুদ্ধি করে এমন ভাবে প্রেসিপিটেটরটা বানাইছি। কি করছি দেখো, নিচে তো মেশ অফ ওয়্যার দিয়ে প্রথমে নেগেটিভ চার্জ বানাইলাম, দেন উপরে কি করলাম, উপরে আমরা এরকম আর্থিং করে এরকম একটা মেটাল আর্থের প্লেট রেখে দিছি। এই যে চার্জ ডাস্ট পার্টিকেলস আর অ্যাট্রাক্টেড টু দ্য আর্থের মেটাল প্লেটস। এই যে মেটাল প্লেটটা কি করা, আর্থিং করা। এর মানেটা কি, এর মানেটা হলো এরকম, বেসিক্যালি হোয়াট উই আর অ্যাকচুয়ালি ডুইং, ব্যাপারটা হলো মনে করো যে বাংলা সিনেমায় আগে দেখাইতো না, কি করতো, নায়ক ইচ্ছা করে নায়িকার পিছে মনে করো কুকুর লাগাই দিছে। ঠিক আছে, নায়ক ইচ্ছা করে নায়িকার পিছে কুকুর লাগাই দিছে, তারপর নায়িকা তো কুকুর ভয় পায়, তারপর নায়িকা এরকম ভয় পায় 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 আসতেছে, তারপর নায়ক যে আবার নিজে হিরো সেজে কি করলো, ওই কুকুরটাকে তাড়াই দিল, দেন এরপরে নায়িকাকে পটায় ফেলছে, এমন টাইপের ব্যাপার। তো এখানের মধ্যে কি করলো, প্রথমে ডাস্ট পার্টিকেল গুলাকে নেগেটিভ চার্জ বানাইলো, দেন উপরে ডাস্ট পার্টিকেল গুলাকে ডিসচার্জ হওয়ার একটা জায়গা বানাই দিছে। তো তাহলে পরে কি করবে, ডাস্ট পার্টিকেল গুলা ওই মেটাল প্লেটের কাছে অ্যাট্রাক্টেড হয়ে, যে মেটাল প্লেট গুলা আর্থিং করা আর কি, তাদের কাছে অ্যাট্রাক্টেড হয়ে সুন্দর মতো ডাস্ট পার্টিকেল গুলা কি হয়ে যাবে, ডিসচার্জ হয়ে যাবে। তো তখন ডাস্ট পার্টিকেল গুলা ডিসচার্জ হয়ে তারা কি করে যায়, ডাস্ট পার্টিকেল গুলা মেটাল প্লেটের গায়ে আটকায় থাকে। তো ডাস্ট পার্টিকেল গুলা মেটাল প্লেটের গায়ে আটকায় থাকলে কি হবে, তারা কি আর অ্যাটমসফিয়ার এসকেপ করতে পারবে, তারা তো আর অ্যাটমসফিয়ার এসকেপ করতে পারবে না। সো এই যে স্মোক উইথ ডাস্ট পার্টিকেলস রিমুভ। সো তাহলে আমরা ডাস্ট পার্টিকেল গুলাকে কি করতে দিলাম না, অ্যাটমসফিয়ারে এসকেপ করতে দিলাম না। ঠিক আছে, যে এখানের মধ্যে কাজটা কি দেখো, as the smoke initially rises up the chimney, it passes through a mesh of wires that are highly charged. কত, the wires are at a voltage of approximately -50,000 volts. So what happens, যে ওই মেশের ভিতর দিয়ে পাস করলে কি হয়, as they pass through the mesh, the ash and dust particles becomes negatively charged. So তাহলে মেশের ভিতর দিয়ে যাইতে সময় অ্যাশ আর ডাস্ট পার্টিকেল গুলো কি হয়ে গেল, নেগেটিভলি চার্জড হয়ে গেল। এখন আমরা হায়ার অফ দা চিমনিতে কি করে রাখছি, ওই চার্জটাকে ডিসচার্জ হওয়ার একটা জায়গা দিয়ে দিছি। হায়ার অফ দা চিমনি, these charged particles are attracted by and stick to large metal earthen plates. So what happens, the dust particles stick to the metal plate. তো ডাস্ট পার্টিকেল গুলা মেটাল প্লেটের গায়ে লেগে থাকে, তো তখন কি হয়, ডাস্ট পার্টিকেল গুলার অ্যাটমসফিয়ারে এসকেপ করে না। সো তাহলে the cleaner smoke is then released into the atmosphere, মানে ক্লিনার স্মোক মানে কি, যে ডাস্ট পার্টিকেল ছাড়া শুধু স্মোক, সেটা কি করে অ্যাটমসফিয়ারে চলে যায়। when the earthen metal plates are completely covered with dust and ash, they are tapped hard, যে তাদেরকে ওরকম ট্যাপ করে, যে তাদেরকে ওরকম হ্যামারিং করে করে কি করা হয়, তাদের গায়ে যেই ডাস্ট পার্টিকেল গুলো লেগেছিল ওই ডাস্ট পার্টিকেল গুলাকে সরায় ফেলা হয়, দেন ক্লিন করে ফেলা হয়, তাহলে যেন নতুন ভাবে আবার তাদেরকে কি করা যায়, ডাস্ট পার্টিকেলদেরকে ক্যাচ করার জন্য যেন ইউজ করা যায়। সো এই যে the dust and ash fall into a collection boxes which are later emptied, এই যে এরকম, এগুলো হলো কালেকশন বক্স, ডাস্ট পার্টিকেল গুলি এগুলাতে আটকায় থাকলো, দেন আটকায় আটকায় অনেকদিন হয়ে গেলে পরে কি অনেক ডাস্ট পার্টিকেল আটকায় যাবে না, তো তখন কি করে, তাদেরকে আবার এরকম ঝাঁকুনি দিয়ে ডাস্ট পার্টিকেল গুলাকে কালেক্টিং বক্সে নিয়ে ওগুলাকে ক্লিন করে ফেলা হয়, তাহলে যেন নতুন আবার
ডাস্ট কালেকশনের জন্য তারা কি করতে পারে, প্রিপেয়ার থাকতে পারে, এমন টাইপের ব্যাপার। তো বলতেছে কি দেখো কত আমাদের হেল্প করে এই জিনিসটা। ইন আ লার্জ কোল ফায়ার্ড পাওয়ার স্টেশন 50 to 60 tons of dust and ash may be removed each hour. প্রতি ঘন্টায়, ঠিক আছে, প্রতি 1 ঘন্টায় 60 টন অফ ডাস্ট পার্টিকেল এইসব যদি অ্যাটমসফিয়ারে সব চলে যাইতো তো তখন কি হইতো, আমাদের অ্যাকচুয়ালি পুরা এয়ার পলিউটেড হয়ে যেত, আমরা এখানের মধ্যে নরমালি কি করতে পারতাম না, ব্রিদিং করতে পারতাম না, এত বেশি সমস্যা হইতো, বুঝছো? তো তাহলে এই ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর এরা কি করে, আমাদের অনেক হেল্প করে। বাংলাদেশেও এরকম প্রেসিপিটেটর অনেকগুলা জায়গাতে ইউজ করে, বুঝছো? ইন্ডিয়াতে দিল্লিতে দেখো না একদম পুরা আনব্রিদেবল এয়ার, পুরা লেড দিয়ে ভরা, ভরা ওরকম টাইপের এয়ার, বুঝছো? সো বাংলাদেশের অবস্থা তাও একটু হলেও ভালো আছে আর কি, বুঝতে পারছো? বাট স্টিল এগুলা যত ইমপ্রুভ করা যায় আস্তে আস্তে আরো ইনোভেশন আসে, তো তখন বেটার যে ওয়ে থাকে ওইভাবে করে আমরা কি করি, ডাস্ট পার্টিকেল অ্যাটমসফিয়ার এসকেপ করা থেকে বাঁচাই। ওকে, আচ্ছা। তো তাহলে এইগুলা গেল আমাদের ইউজেস অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি। কি কি? ইলেকট্রোস্ট্যাটিক পেইন্ট স্প্রেইং, এটা খুবই ইম্পর্টেন্ট। ইনজেক্ট প্রিন্টার আর ফটোকপিয়ার এগুলা নরমালি কোশ্চেন আসে না, বাট স্টিল আমরা ডিটেইলে পড়ে রাখছি। ওকে, এন্ড লাস্টলি ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। তো এই জিনিসগুলো নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে বুঝতে? ওকে, সো তাহলে এগুলা নিয়ে যদি কারো কোনো প্রবলেম না থাকে দ্যাটস ভেরি গুড। তো তাহলে আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে একটা কাজ করাবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি ছোট একটা ওয়ার্কশিট নিজে সলভ করাবো। ওখানের মধ্যে কি করব, এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি রিলেটেড যেসব প্রবলেম নিয়ে কোয়েশ্চেন গুলো তোমরা পাবা কোয়েশ্চেন পেপারে, ওই যে বুকলেট তোমরা যারা যারা কিনছো পরে তোমরা কিনবা, তোমরা ওই বুকলেটের মধ্যে পাবা কোয়েশ্চেন গুলি, বাট আমি ছোট একটা কম্পাইল করব কয়েকটা কোয়েশ্চেন যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি রিলেটেড যেসব প্রবলেম গুলা নিয়ে কোয়েশ্চেন আসে ওইটার মধ্যে। তাহলে নেক্সট ক্লাসে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটির প্রবলেম গুলা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তো আমরা আজকে ক্লাসটা এখন এখানে শেষ করব। তোমরা সবাই যত তাড়াতাড়ি পসিবল বুকলেট গুলা কালেক্ট করে ফেলো। ওকে, এন্ড তোমাদের ওয়ার্কশিট গুলা সবগুলা চেক হয়ে গেছে, মার্কিংও করা হয়ে গেছে, সো ওগুলা সবাই কালেক্ট করে নিতে পারবা। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।